শেখ হাসিনাকে থামাতে পারে নাই। আর সেখানে তো 2 দিনের দুধের বাচ্চা ফ্যাসিস্ট তারেক একেবারে দুমড়ে মুচড়ে যাবে, সর্বশেষ অবশিষ্ট অংশ খুঁজে পাওয়া যাবে না। আপনার ঐক্যবদ্ধ থাকেন, মনে রাখবেন জিয়ার মতো কইরা তারেকের অঙ্গ প্রত্যঙ্গ খুঁজে পাওয়া যাবে না। ওর মাংস পিণ্ড কুকুরে কাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, তার অস্তিত্ব থাকবে না, একেবারে ধূলিসাৎ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে ইনশাআল্লাহ। 1000 জন তারেক একত্রিত হইলেও শেখের বেটির যাত্রায় ন্যূনতম বাধা সৃষ্টি করতে পারবে না। মাথায় রাখবেন, নভেম্বর হেডলাইন, ডিসেম্বর হবে ডেডলাইন ইনশাআল্লাহ। রাজনীতিতে শেখের বেটির কাছে ফ্যাসিস্ট তারেক একটা দুধের বাচ্চা। ক্ষমতার চেয়ারে বসেই তার পাখা গজাইছে, একবারে মেরুদণ্ডের হাড্ডি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকার জন্য মুচলেকা দিয়ে আর কখনো দেশে আসবে না, রাজনীতিতে দূরের কথা, সেই মুচলেকার ভিত্তিতে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকার অঙ্গীকারে বিদেশে যেতে পারেছিল। আর আগামীতে ওই পাখাগুলো এমন ভাবে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হবে, জীবনে আর কখনো ওই মেরুদণ্ডতে বর করে ওই দাঁড়াতে পারবে না। যেখানেই পালাইয়া থাকুক না কেন, যত দূরেই যাক না কেন, ওর পাখা চূর্ণ বিচূর্ণ করে দিতেই হবে। ওর অবশিষ্ট সর্বশেষ অঙ্গ প্রত্যঙ্গ কাক এবং কুত্তাকে দিয়ে খাওয়াতেই হবে। ডিসেম্বরে জননেত্রী শেখ হাসিনা আসছেন, এই ঘোষণা দলের কোন নেতা কোন ব্যক্তি দেন নাই, স্বয়ং শেখের বেটি নিজে দিয়েছেন। প্রিয় ভাইরা, কোন রক্তচক্ষু হুমকিতে ভয় পাবেন না। নিজেদের মধ্যে আরো বেশি যোগাযোগ বৃদ্ধি করুন, সর্বশক্তি প্রয়োগ করতে হবে, কিন্তু মনোবল দৃঢ় রাখতে হবে। কোনো বাধা আমাদের দাবায় রাখতে পারবে না। আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে। তারেকরে যদিও আমাদের বিশ্বাস ওকে খুঁজে পাওয়া যাবে না, ও আগে ভাগেই ভেগে যাবে, কিন্তু যে সকল মব সন্ত্রাসী, জুলাই জঙ্গি, স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা, এদেরকে আমাদের খুঁজে বের করতেই হবে, এদের নিশ্চিহ্ন করতেই হবে। স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধারের লক্ষ্যে আমাদের সর্বশক্তি প্রয়োগ করতেই হবে। যেখানেই ফ্যাসিস্ট তারেক পালাইয়া যাক না কেন, ডেভিল ইউনূস যদি 1000 গজ মাটির নিচে লুকিয়ে থাকে, সেখান থেকে টেনে হিস্ট্রি আমরা বের করব, গণ আদালতে ওদের বিচার নিশ্চিত করব ইনশাআল্লাহ। কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। শুধু একটা শেখের বেটির একটা ঘোষণা, স্বাধীনতার সার্বভৌমত্ব পুনরুদ্ধারের যুদ্ধের একটা ঘোষণা। মাথায় রাখবেন, নভেম্বর হবে হেডলাইন, ডিসেম্বর ডেডলাইন ইনশাআল্লাহ। 1000 জন তারেক একত্রিত হইলেও শেখের বেটির যাত্রায় ন্যূনতম বাধা সৃষ্টি করতে পারবে না। মাথায় রাখবেন, নভেম্বর হেডলাইন, ডিসেম্বর হবে ডেডলাইন ইনশাআল্লাহ। রাজনীতিতে শেখের বেটির কাছে ফ্যাসিস্ট তারেক একটা দুধের বাচ্চা। তারেকের মা খালেদা জিয়া যখন রাজনীতিতে শেখ হাসিনাকে কোনোভাবেই দমাতে পারছিল না, তখন সে ষড়যন্ত্র করা শুরু করলো। তিনি বলেছিলেন, রাজনীতিতে শেখ হাসিনাকে থামানো যাবে না, ওকে দমানো সম্ভব না, তাই যে কোনো ভাবেই হোক তাকে হত্যা করো। আর এর পরেই তারা তৎকালীন সময় আন্তর্জাতিক বিভিন্ন টেররিস্ট, সন্ত্রাসী, পাকিস্তানি জামাতি জঙ্গিরা একত্রিত হয়ে একবার দুইবার নয়, 24 বার জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল। মনে রাখবেন, কুখ্যাত খুনি জিয়া, এরশাদ, খালেদা, মঈনুদ্দিন, ফখরুদ্দিন, এরা কেউই কখনো শেখ হাসিনাকে থামাতে পারে নাই। আর সেখানে তো 2 দিনের দুধের বাচ্চা ফ্যাসিস্ট তারেক একেবারে দুমড়ে মুচড়ে যাবে, সর্বশেষ অবশিষ্ট অংশ খুঁজে পাওয়া যাবে না। আপনার ঐক্যবদ্ধ থাকেন, মনে রাখবেন জিয়ার মতো কইরা তারেকের অঙ্গ প্রত্যঙ্গ খুঁজে পাওয়া যাবে না। ওর মাংস পিণ্ড কুকুরে কাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, তার অস্তিত্ব থাকবে না, একেবারে ধূলিসাৎ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সেপ্টেম্বরের শেষ নাগাদ থেকে প্রশাসন, সেনাবাহিনী একে একে তারেকের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তারেককে খুঁজে পাওয়া যাবে না। আর ও মূলত এখানে ক্ষমতার বাহাদুরিও করতে আসে নাই, ক্ষমতার মসনদে বৈশা মূলত ওর কিছু অর্থের প্রয়োজন ছিল, আরো অর্থকরীর দরকার। ও দ্বৈত নাগরিক,
ঠিক সময় মতো কইরা কোন একটা রাষ্ট্রীয় সফরের কথা বইলা দেশ থেকে বাইরে চলে যাবে, আর কখনো এই দেশে ফিরে আসবে না। একবার মুসলেকা দিয়ে চলে গেছে, আর মুসলেকা দিয়েই মূলত ক্ষমতার মসনদে বসছে। খালেদা মইরা গেছে, মইরা যাওয়ার পরেও তারেক এই দেশে আসে নাই। মাথায় রাখবেন, ৫ তারিখের পরবর্তী সময়ে প্রায় ১৭ মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে তারেক দেশে আসছে। আওয়ামী লীগ ১৭ মাস ক্ষমতায় ছিল না, তারপরও দেশে আসার সাহসিকতা তারেক দেখাইতে পারে নাই, কারণ তখন ক্ষমতায় জামাতি ডেভিল ইনুস, ওরই তো পিতা ছিল, তারপরেও দেশে আসে নাই। মাথায় রাখবেন, নভেম্বরের ২৯ তারিখ রাত ১১টা ৩০ খালেদা জিয়া মারা যায়। তার ডেড বডি এবার কেয়ার হাসপাতালে ডিপ ফ্রিজে ভইরা রাখে। বিএনপি থেকে খালেদার মৃত্যুর সংবাদ দেওয়া হয় না, ঘোষণা দেওয়া হয় না, কারণ তারেক দেশে আসলে তার ভোটাধিকার পাবে না। বাংলাদেশের নাগরিকত্ব পাইতে তাকে নতুন করে জটিলতায় পড়তে হবে। এরপরে বঙ্গবন্ধু কন্যার সেই উদারতা, যে খালেদার আর কোনো সন্তান নাই, একটা মাত্র সন্তান কুলাঙ্গার তারেক বিদেশে থাকবে, মায়ের জানাজায় অংশ নিতে পারবে না, এইটা হতে পারে না। তার এখানে উদারতা রয়েছে, বিদেশি শক্তি এখানে কাজ করেছে। দেশে আসলে কুলাঙ্গার খালেদ তারেক গ্রেপ্তার হবে না, তাহলে কিছু শর্ত, 10টি শর্তের উপরে ভিত্তি কইরা আইন, সুশাসন, গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং উগ্রবাদী জঙ্গিদের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে থাকবে। সে তার সমস্ত কিছু অঙ্গীকার ভুলে গেছে, সমস্ত শর্তের কথা ভুলে গেছে। সাবেক রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের প্রতি আমার একটা গভীর কৃতজ্ঞতা। এখন ধরেন অনেকের অনেক ধরনের মন্তব্য থাকবেই, যে 5 আগস্ট উনি কি করতে পারতেন না পারতেন। দেখেন, বাংলাদেশে একমাত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া আর কেউই কিন্তু পেশি শক্তির সামনে দাঁড়াতে পারেনি। ধরেন, অত বড় সিংহপুরুষ বঙ্গবন্ধুকে হত্যা করে, আপনি বোধহয় দেখেছেন, আমি আইনজীবী হওয়ার সুবাদে অনেক বঙ্গবন্ধু হত্যা মামলার কাগজগুলো পড়েছি। খুনিদের কিন্তু প্রথম প্ল্যান ছিল যে বঙ্গবন্ধুকে বন্দি করে নিয়ে যাবে, দিয়ে কিছু কথাবার্তা বলাবে। কিন্তু ওই বাঙালির সাহসের প্রতি বঙ্গবন্ধুর ব্যক্তিত্বের সামনে প্রথম যে খুনি গিয়েছিল সে গুলি করতে পারেনি। বঙ্গবন্ধুর সে বিখ্যাত উক্তি, কি চাস তোরা, তারপরে তো যাই হোক অন্যরা গিয়ে গুলি করলো। তো এছাড়া আপনি দেখেন, এই যে জিয়াউর রহমানের খুবই ঘনিষ্ঠ জাস্টিস আব্দুল সাত্তার কিভাবে এরশাদের কাছে আত্মসমর্পণ করেছে। এবং বিএনপি রাষ্ট্রপতির ভাগ্য তো ভালো না, রাষ্ট্রপতিকে ডিল করতে পারে না। তারপরে বিএনপির প্রথম প্রতিষ্ঠাতা মহাসচিব বদরুদ্দোজা চৌধুরী, জিয়াউর রহমানের আরেক ঘনিষ্ঠ, সে তো বোধহয় রাষ্ট্রপতি হওয়ার পর 5-6 মাসও শেষ করতে পারেনি। এবং বিএনপি তাকে অপদস্থ করে বের করে দেওয়ার পর তো মহাখালী রেল লাইন দিয়ে দৌড়ে বেড়ালো, মানে তাড়ালো ওনাকে। ইভেন ইয়াজউদ্দিন, এখন বিএনপির বুদ্ধিজীবীরা বা বিএনপির অনেকে দায়ী করে, কিন্তু 111-এ যদি আপনি মূল্যায়নটা করেন তো দায়ী তো ইয়াজউদ্দিন, কারণ সে তদানীন্তন সংবিধানে যে বিধান ছিল 58 খ, গ, ঘ, ও একটাও এডজাস্ট না করে, এক হাসান সাহেব রাজি হয়নি, কে এম হাসান বিএনপি পন্থী, উনি প্যাট করে নিজেকে অ্যাজিউম করে দিল আমি চিফ অ্যাডভাইজার, যার ফলে শেখ হাসিনার নেতৃত্বে 14 দল, পরে মহাজোট হলো, এরশাদ সহ একটা বিশাল গণ আন্দোলন হলো। যাই হোক, যার মুহূর্তে নানা ঘটনা ঘটলো, কারণ ওই ইয়াজউদ্দিনও তো একটা একতরফা ভোটের আয়োজন করেছিল 22 জানুয়ারি 2007, এবং ওইখানে প্রায় 25 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। আমি এই কথাগুলো এই জন্য বলছি, আমাদের রাজনৈতিক দলগুলো খুব বেশি হাই মোরাল কেউই নিতে পারবে না। কমন ফিচার হচ্ছে কেউ ক্ষমতা ছাড়তে চায় না, কিভাবে ক্ষমতা আঁকড়ে ধরে রাখা যায়, এটাই হচ্ছে রাজনীতি। তো যাই হোক, সেইখানে তো শাহাবুদ্দিন সাহেব অন্তত ডক্টর ইউনূসের অত্যাচারের মুখে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন, এবং সেখানে কৃতিত্ব দিতে হবে, সেনাবাহিনী একদম তাকে বুকে আগলে করে রেখেছে। তো এরকম একটা পরিস্থিতিতে আমি আর মহসিন সাহেব যখন গিয়েছিলাম আমাদের শ্রদ্ধেয় সাবেক রাষ্ট্রপতির কাছে, উনি বলেছিলেন যে, উনি বর্তমান প্রধানমন্ত্রীকে বলেছেন যে আমি তো আর আপনার রাজনীতি করি না, আপনার দলেরও না, কাজে আপনি যখন আমি, এবং আপনার বোধহয় মনে আছে উনি ইন্টারভিউতে বলেছিলেন আগেই, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগে, যে নির্বাচিত সরকার আসলে আমি রিজাইন দেব। এবং আমার যতটুকু জানা আছে, জনাব তারেক রহমানই বলেছেন না এখন আপনি এগুলো করেন না। তা এখন তারেক রহমান সাহেবের ইচ্ছা হয়েছে তার দলীয় কাউকে রাষ্ট্রপতি বানাবে। আপনি রাশেদ ভাই, বাংলাদেশের যে প্রচলিত রাজনীতি, এইটাতে আপনি বিএনপিকে দোষ দিতে পারবেন না, কারণ তার আদর্শের, তার রাজনৈতিক বিশ্বাসের ব্যক্তিকে করতেই পারে। তা এখন সেইখানে আপনি যেগুলো বললেন বানান ভুল বা লেখা, উনি কিন্তু স্পিকারকে সম্মান দিয়ে লিখেছেন শ্রদ্ধামনীয় আসসালামু আলাইকুম ওনার নিজ হাতে। তো আমরা যদি ওনার স্টেটমেন্টকে ধরতে চাই, আপনি তো একসঙ্গে দুইটা জিনিসকে অস্বীকার করতে পারবেন না।
ওনার স্টেটমেন্ট উনি অসুস্থ, এবং উনি আরেকটা বলেছেন সব পত্রিকা ইন্টারভিউ দিয়ে যে দিল্লিতে উনি শেখ হাসিনার সঙ্গে কথা বলেননি, সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা। উনি বলেছেন যে দিল্লিতে কথা বলার জন্য লন্ডন যেতে হবে, কারণ এটা ওনার যুক্তি। আর শেখ হাসিনার সঙ্গে কথা বললে কি, শেখ হাসিনা তো বাংলাদেশের নাগরিক, সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, কথা বলতেই পারে, নানাভাবেই বলতে পারে। বিএনপি নেতারাও যে বলে না, এর গ্যারান্টি কি? রাজনীতিতে সবসময় বিহাইন্ড দ্য চ্যানেল অনেক কথা হয়। তারেক রহমানের সঙ্গে আওয়ামী লীগের কথা হতো না? নিশ্চয়ই হতো। এটাই তো রাজনীতি। এখন হয়তো নিষিদ্ধ আছে, এই জন্য তো অনেকে বলতে পারে। তো আমার কাছে অ্যাপারেন্টলি মনে হয়েছে যে জামাত এবং এনসিপি যে মক জাস্টিস করে ওনাকে সরিয়ে দিতে চেয়েছিল, সেই হিসাবে উনি এবং বিএনপি একটা সফিস্টিকেটেড, একটা কনস্টিটিউশনাল, একটা মার্জিত ভাবে সরে এসেছেন। এবং আমরা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব সদ্য বিদায়, আমরা ওনার স্টেটমেন্টকেই এখন পর্যন্ত ধারণ করতে চাই, আনটিল উনি যদি অন্য কিছু না বলেন। কারণ আপনি বোধহয় জানেন, উনি বেশ কয়েকটা মিডিয়ায় গত 2 দিনের সাক্ষাৎকার দিয়েছেন এবং একদম অল অ্যালং বলে গেছেন যে আমার অসুস্থতার জন্য এবং অন্য কোনো বিষয় অবান্তর। এবং আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল সম্ভবত সালাউদ্দিন আহমেদও বলেছে যে ওনার বিরুদ্ধে মামলা করার কোনো সুযোগই নেই, এবং মামলা করার কিছু নাইও। কারণ জুলাই আগস্টের ঘটনায় যদি বলেন, উনি নির্বাহী বিভাগের প্রধান ছিলেন না, কাজী। আর জুলাই আগস্টের তো নিরপেক্ষ কোনো তদন্তই হয়নি, মামলা তো পরে। জি রাশেদ ভাই। একটু খটকা যেটা আপনার সাথে আমি ক্লিয়ার করতে পারবো। বলেন। আসলে বর্তমানে আমাদের দেশের যে আইন কানুন বা সংবিধানের যে সিস্টেম গুলো আছে, তাতে একজন রাষ্ট্রপতির কতটুকু করার ক্ষমতা আছে, তার কারণটা কি আমি বলছি। আমরা বিভিন্ন ফেসবুকে দেখি, এটা তো আর পেপার পত্রিকা তো আসলে ফেসবুকে দেখি যে বিভিন্ন জন রাষ্ট্রপতি চাইলে এই করতে পারতেন, সেই করতে পারতেন, অমুক করতে পারতেন, তমুক করতে পারতেন, মানে সমস্ত রাগ ক্ষোভ গিয়ে এখন রাষ্ট্রপতির কাছে। কেন আমি এই কথাটা আপনাকে জিজ্ঞেস করলাম, একটু যদি পেছনে যাই, আপনি যেটা বললেন যে বিএনপি রাষ্ট্রপতি ভাগ্য ভালো না, তবে আমি এই কথাটার সাথে একটু দ্বিমত পোষণ করি। আমার যা মনে হয়, বিএনপির রাষ্ট্রপতির যে লাখটা, এটা মানে 1000 টাইম বেটার দেন এনি আদার পার্টি। কারণ বিএনপির কোন রাষ্ট্রপতি কিন্তু জয় বাংলা বঙ্গবন্ধু এই স্লোগান দেন নাই, দেওয়াইতেও পারেন নাই। আওয়ামী লীগের রাষ্ট্রপতিরা কিন্তু এর আগে, আপনার শাহাবুদ্দিন মনে আছে নিশ্চয়ই, যে আমরা সবাই চার্লি চ্যাপলিন বলতাম ওনার, এখন এইটা। তাহলে ভাগ্যটা কি আসলে আওয়ামী লীগের খারাপ না বিএনপির খারাপ? এবং এই শাহাবুদ্দিন সাহেব আসলে কি কি করার ক্ষমতা ছিল? 5ই আগস্ট কি উনি চাইলেই কি, বা এখনো কি উনি সবাইকে বাদ দিয়ে আবার সে আগের ক্ষমতায় যেতে পারতেন কিনা? জি আমি আপনাকে বলি, যেটা বিএনপি সহ, বিএনপি না, জামাত, এনসিপি বা অন্যান্য অনেকে, এটা আলোচনা হতেই পারে যে শেখ হাসিনা ডিসেম্বরে ফেরার কথা বলেছেন, এবং ধরেন জাতীয় নেতা, রাষ্ট্রীয় নেতা, যারা সর্বোচ্চ নেতা, শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়া বা এখন তারেক রহমান বা আওয়ামী লীগের মূলত বড় নেতাদের, তাদের জীবন বুঝতে গেলে তো তাদের কোলের কাছে যাওয়া লাগে না, তার রাজনীতি অনুসরণ করলেই বোঝা যায় তাদের কি বৈশিষ্ট্য। শেখ হাসিনার যে রাজনৈতিক সারা জীবন, 81 সালে ধরেন 17ই মে থেকে নামার পর থেকে, তার আগে তো ছাত্র রাজনীতি করেছেন, সেটা নিয়ে আমরা নাই দেখলাম, তখন তো অনেক আগে। কিন্তু আওয়ামী লীগের মতো এত বড় একটা বৃহত্তর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দলের সভানেত্রী হওয়ার পর থেকে তার যে বিভিন্ন দৃঢ়তা আমরা দেখেছি নানা সীমাবদ্ধতা সত্ত্বেও, তাতে অনেকেই মনে করে যে না, তার যখন বলেছে সে ফিরবে, বা যাই হোক, সেটা সময় আসলে দেখা দেন। এইখানে অনেকে বলে রাষ্ট্রপতি এই করবে ওই করবে। তাহলে আমার প্রশ্ন, রাষ্ট্রপতি তো 5 আগস্টে উনি রাষ্ট্রপতি ছিল, আমাদের সাংবিধানিক স্কিমটা কি? রাশেদ ভাই, আমার দাদি বলতেন যে মূর্খদের কোনো গ্রাম নাই, সব গ্রামই মূর্খ থাকে। এইখানে আমাদের 48-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ আর প্রধান বিচারপতি নিয়োগ ব্যতীত রাষ্ট্রপতি সকল কাজ করে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। সহজ বাংলায় প্রধানমন্ত্রী যা বলে তাই, আমাদের দর্শকদের সুবিধা। আর প্রধানমন্ত্রীর নিয়োগ ওনার একক হাতে থাকে না, নিয়মটা হচ্ছে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে উনি নিয়োগ দিতে হয়। আর প্রধান বিচারপতি আলংকরিক অর্থে বললো, এটা মিনিস্ট্রি অফ ল ইনিশিয়েট করে। মিনিস্ট্রি অফ ল মানে ক্যাবিনেট, প্রধানমন্ত্রীর অনুমোদন লাগে। তো সেই অবস্থায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের কি করার ছিল? রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ হয় কখন? যখন সংসদ থাকে না, প্রধানমন্ত্রী থাকে না, কেয়ারটেকার বা এডিংটেরিং অবস্থা। 5 আগস্টে যাই মূল্যায়ন করেন, এটা তো ফ্যাক্ট, কেউই ছিল না। শেখ হাসিনাকে আর্মি রেখে আসুক বা যাই করুক, অন্য মন্ত্রীরা নাই,
বায়তুল মোকাররমের ক্ষতি পর্যন্ত চলে গিয়েছিল, পালিয়ে গিয়েছিল। এটা তো ইতিহাসের অংশ। তো সুতরাং সেই অবস্থা ওনার কি করার ছিল? এখন আপনার শুনতে খারাপ লাগবে, পৃথিবীতে নিয়ম হচ্ছে ডান্ডা যার কাছে ক্ষমতা তার কাছে। উনি সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার হতে পারে, কিন্তু আলটিমেটলি পাওয়ার তো তখন থাকে সেনাবাহিনীর কাছে। আমি যে কারণে আপনার সঙ্গে কম্পেয়ার করলে হয়তো আওয়ামী লীগের প্রেসিডেন্ট ভাগ্য খারাপ বলতে পারেন অন্যদের তুলনায়, কিন্তু ফ্যাক্ট হচ্ছে বিএনপি যে দুইবার ক্ষমতা থেকে চ্যুত হলো বা ক্ষমতা থেকে পতিত বা বেকায়দায় পড়লো, দুইবারই তো তার দলের প্রেসিডেন্টই ছিল। একবার আব্দুল সাত্তার আর একবার ইয়াজউদ্দিন। আমি সেই প্রেক্ষাপটে বলছি। এবার হয়তো বলতে পারেন এর নাম কি, আমাদের শ্রদ্ধেয় শাহাবুদ্দিন চুপ্পু সাহেব। কিন্তু ওখানে তো কিছু করার থাকে না আমার মতে, আমি যেটুকু সংবিধান বুঝি সাংবিধানিক আইনের ছাত্র হিসাবে, বা এখনো কি করার ছিল। কিন্তু আপনার এই প্রশ্ন বা খটকার উত্তর একবারই দেওয়া যাবে না। তাহলে প্রশ্ন উঠবে যে হঠাৎ কি হলো, বিএনপি কেন এখনই তাকে বদলালো? আমি যেটুকু আমি শুনেছি, আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আরো কিছুদিন উনি থাকলেও থাকতে পারত। এটা তো সবচেয়ে ভালো বিএনপি এবং তার দলের প্রধানমন্ত্রী তারেক রহমান বলতে পারবে কি হিসাব নিকাশ। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওনার পদত্যাগের মধ্য দিয়ে বিদায়টা অন্তত একটা সেন্সেবল হয়েছে, একটা স্যানিটি ফিরে এসছে। ধরেন ওনার বাসার সামনে দিয়ে উগ্র মিছিল করানো, ওই ওনার বাসার সামনে যে হানিফ ফ্লাইওভার প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ সাহেবের নামে, সেইখানে 3-4টা ট্রাক রাখা, যে আপনার গণভবনের মতো আরেকটা লুট হবে বঙ্গভবন মৌলবাদী গোষ্ঠী দ্বারা, তো বা উচ্ছৃঙ্খলরা দ্বারা, সেইটা তো সেনাবাহিনীরও দৃঢ় রোল ছিল। ইভেন ওই সময় বিএনপিও বলেছে যে না, আমরা প্রেসিডেন্ট পদ শূন্য চাই না। আমি ইতিহাসের স্টেটমেন্ট দিচ্ছি, ভালো খারাপ তো ইতিহাস মূল্যায়ন করব। তো সেই হিসাবে আমার কাছে মনে হচ্ছে যে শাহাবুদ্দিন সাহেব প্র্যাগমেটিক সিদ্ধান্ত নিয়েছে। ওনাকে যখনই হয়তো প্রধানমন্ত্রী বলেছে, উনি বলেছেন ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি। অসুখ বিসুখ আছে, কিন্তু এমন না যে এখনই ওনার পদত্যাগ করতে হতো, আমি যেটুকু বুঝি। তো এইভাবে, তবে আমার কাছে মনে হয়েছে যে আমাদের রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের আরো সেন্সের পরিচয় দেওয়া উচিত ছিল। এই যে একটা গুজব টুজব দিয়ে নানা রকম কথাবার্তা বলা, দায় সারা গোছের নিউজ ছাড়া আমার দেশ যার একটা গৈবলসীয় মিডিয়া হয়েছে, তো যাই এগুলো থাকবেই, নানা থেকেই মানুষ সত্যটাই বেছে নেবে বলে আমার বিশ্বাস। যেমন আপনার এই মুহূর্তে অনেকে অনেক রকম প্রশ্ন করছে, অনেকে অনেক রকম ইকুয়েশন মিলানোর চেষ্টা করছে। আমার যতটুকু মনে আছে, আপনারা সম্ভবত মনে আছে, এরশাদ যখন ক্ষমতা নিয়েছিল, হোসেন মোহাম্মদ এরশাদ, আমার এখনো মনে আছে, আমরা একটা বাংলা নাটক দেখছিলাম, খেয়াল নাই সেই নাটকের কথা। তো হঠাৎ নাটকের মাঝখানে বন্ধ হয়ে গেল টিভি। তখন তো এই 20 ইঞ্চি সাদা কালো টিভি, ন্যাশনাল টিভি, যেটা চ্যানেল ঘুরানো যেত, ওই বিটিভি ছিল সবার কাছে। বিটিভি হঠাৎ করে দেখলাম যে পর্দা ঝিরঝির করে উঠলো, আমার মনে হয় হয়তো অ্যান্টিনা নড়ে গেছে। এরপরে দেখা যায় না, জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতি ভাষণ দিবে, উনি শরীর খারাপ, আমি চলে যাচ্ছি, এই ছিল কাহিনী। আর এবারের এই পদত্যাগ পত্র তো বৃহস্পতিবার, অফিসিয়াল ডে, বৃহস্পতিবারে নিতে পারতো, সোমবারে নিতে পারতো, মঙ্গলবারে নিতে পারতো, তা না করে রাশেদ ভাই শুক্রবারেই কেন? তবে রাশেদ ভাই আব্দুল সাবেক বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি আব্দুল সাত্তারের আর আমাদের সদ্য বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের সঙ্গে একটা মৌলিক পার্থক্য আছে। তখন প্রেসিডেন্সিয়াল সিস্টেম আমাদের, তখন রাষ্ট্রপতি নির্বাহী বিভাগের মেইন, অর্থাৎ তখন প্রধানমন্ত্রী শাসিত সরকার না। ফলে সাত্তার সরে যাওয়া মানে এরশাদই ক্ষমতায় আসে। এক্ষেত্রে কিন্তু এইটা না, যদিও তিনি রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি, যিনি রাষ্ট্রপতি ছিলেন বা ভবিষ্যতে হবে, যা কিছু আইন হয়, যা কিছু অ্যাপয়েন্টমেন্ট হয় ওনার নামে হয়, কিন্তু ফ্যাক্ট রিমেইন যে সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রী হচ্ছে রাষ্ট্রের মূল ক্ষমতা। তো ফলে আব্দুল সাত্তারের রিজাইন দেওয়ার, শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের রিজাইন দেওয়ার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। মানে ওইটার মধ্যে ক্ষমতা চেঞ্জ হয়েছে, আর এটার মধ্যে রাষ্ট্রপতি পদের চেঞ্জ হয়েছে। আমি এইভাবে মূল্যায়ন করতে চাই যে তারেক রহমান সাহেবরা হয়তো ভেবেছেন বিএনপিরা যে আগামী 5 আগস্টের আগে আমরা শেখ হাসিনার নিয়োগকৃত কাউকেই রাখবো না, এটাও তাদের মানসিকতা হতে পারে। শুক্রবারে কেন করতে হবে? কেন এটা বৃহস্পতিবারে নয়? কেন এটা সোমবারে নয়? শুক্রবারটা কেন বাছা হইল? শুক্রবারে তো এটা তো বিএনপি ভালো উত্তর দিতে পারবে। তারা আবার আরেকজন যে অসুস্থ ছিল স্পিকার, তাকে তো চিকিৎসা বাদ দিয়েই তাকে উড়িয়ে নিয়ে এসে শুক্রবারে করলো।
এখন এটা বিএনপিরা ভালো বলতে পারবে, আমি সাধারণত গুজব বিশ্বাসও করি না, আর গুজব নিয়ে আমি বলতেও চাই না। আমি ওনার যে পদত্যাগপত্র ওইটার মধ্যেই থাকতে চাই, জি ওনার প্রতি সম্মান করি। না, আমি ওনার প্রতি সম্মান দেই, কারণ উনি সাবেক রাষ্ট্রপতি। ইতিহাস তো পরে হয়তো এর একদিন রাজনৈতিক পোস্টমর্টেম হবে, ইতিহাসে সবই জানা যাবে হয়তো কেন পরে কি হলো, কিভাবে কি হলো। কি হলো। এবং আপনি যে প্রশ্ন করেছেন এটা অত্যন্ত ন্যায্য কোশ্চেন, শুক্রবারই কেন, বৃহস্পতিবারে হলো না কেন, বা রোববারে কেন না, এইটার কি তাগাদা? এমন তো না যে রাষ্ট্রপতি কালকেই নিয়োগ দিচ্ছে। এখন তো স্পিকার সাহেব ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছেন, আইনমন্ত্রী যে কথাই বুঝলাম যে স্পেশাল সেশনও ডাকবেন না ওনাদের। 15ই জুলাই যেহেতু এই পার্লামেন্টের সেশন শেষ হয়েছে, কাজী 60 দিনের মধ্যে ডাকতে হয়, 15ই আগস্ট 15ই সেপ্টেম্বরে ডাকবে। আইনমন্ত্রী আসাদুজ্জামান সাহেবের গতকালকে যে ইন্টারভিউ, এখন পরে কি চেঞ্জ হয় আমি জানি না। তো তাতে তো বোঝা গেল তাদের তাগাদাও নাই দ্রুত রাষ্ট্রপতি নিয়োগের, পূর্ণাঙ্গ রাষ্ট্রপতি এখন ভারপ্রাপ্ত আছে। তো যাই হোক, তবে আমার কাছে মনে হয়েছে যে যেভাবে শোনেন, শাহাবুদ্দিন সাহেব কেন, যে কোনো ব্যক্তি নিয়ে অনেক দোষ ত্রুটি থাকতে পারে রাশেদ ভাই, এবং দোষ ত্রুটির ঊর্ধ্বে কেউ না, জনগণের প্রশ্ন করার অধিকার আছে। কিন্তু জামাত, এনসিপি বা এই ধরনের তাদের আপনার অনলাইন টিম বা তাদের সকল বুদ্ধিজীবীরা, তাদের কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের অন্য দোষের কারণে তার উপরে রাগ না। তাদের একটা দুঃখ ছিল যে এতদিন পর্যন্ত কেন একজন বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রের সর্বোচ্চ পদে আছে। তো তাতেও সেই আশা তো তাদের ঘুরে বালি, কারণ আপাতত তো যে আছেন, যিনি আছেন, যাই বক্তব্য দিক, তিনি তো মুক্তিযোদ্ধা মেজর হাফিজ। এবং মেজর হাফিজ 7ই নভেম্বরে সিপাহী জনতার যাই ঘটুক, সেখানে উনি খালেদ মোশাররফের পক্ষেই ছিলেন। কাজেই মেজর হাফিজ সাহেবের তো মাথায় অনেক ক্যাপ আছে, উনি এখন যাই বিএনপি সাজুক, বিএনপি হোক বা বিএনপি আছে, কিন্তু 7ই নভেম্বরে কিন্তু উনি খালেদ মোশাররফের লোক ছিলেন, এটা আপনারা সবাই জানি, আমরাও জানি। এবং উনি মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনো সন্দেহ নেই, তরুণ মুক্তিযোদ্ধা, ওই সময় ক্যাপ্টেন ছিল, সাহসী রোল ছিল, বঙ্গবন্ধু তাকে সম্মানও দিয়েছিল, বীর বিক্রম বোধহয়। তো সুতরাং বীর বিক্রমই আবার রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছে, এই জন্যই জামাতদের বোধহয় আরো রাগ। মাহবুব, আপনি কি জানেন যে গতকাল আমেরিকার সাবেক সিআইএ এর প্রধান, তিনি সম্ভবত গতকাল সকাল 8টা বা 9টার ভেতরে ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছেছেন এবং উঠেছেন ওয়েস্টিন হোটেলে। এছাড়াও সাথে আরো 13 জন কূটনীতিক আছে, আমেরিকার কূটনীতিক। সার্জিও গোর আসার আগে এসছে, সার্জিও গোর আসার আগে তাদের সকলের পাসপোর্ট, এন্ট্রি সিল, ডিপ্লোম্যাটিক পাসপোর্টের সমস্ত কপি আমার কাছে আছে, কিন্তু কিছু আইনগত বাধা থাকার কারণে আমি তো আপনার পডকাস্টে আপনি বোধহয় এটা গতকালও বলেছিলেন, আমি দেখেছি, যেগুলো আমি হয়তো আইনগত কারণে আমি প্রকাশ করতে পারবো না, সেটা আপনার স্বাধীনতা আছে। এই 13 জন ছাড়াও পুরো ওয়েস্টিন হোটেলে 30টা রুম বুকিং আছে, সবগুলোই আমেরিকান এম্বাসির নামে। হঠাৎ করে সিআইএ সাবেক প্রধানের আগমন, যিনি সারা বিশ্বে সবচেয়ে বেশি মেডেল যার কাঁধে আছে বা বুকে আছে, বিভিন্ন অকারেন্সের সাথে উনি জড়িত আছে। অকারেন্স বলতে যুদ্ধগুলো, বাংলাদেশে কি যুদ্ধ হবে না কি, কেন হঠাৎ করে ওনার এই আগমন? একটা হচ্ছে তো আমিও শুনেছি আপনার মতো দায়িত্বশীল সাংবাদিক ব্যক্তিত্বের কাছ থেকেই গতকালই আপনার একটা নিউজ প্রোগ্রামে, একটা তো সার্জিও আল গোর কিন্তু আপনার শুধু ইন্ডিয়ায় আমেরিকার অ্যাম্বাসেডর না, তিনি দক্ষিণ মধ্য এশিয়ার মূল প্রতিনিধি, যেটা আগে ডোনাল্ড লু ছিল বাইডেনের আমলে। আর এই যে বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিরও সে তার বড় ছেলের ব্যবসায়িক পার্টনার। আর ট্রাম্প তো একটা আদতে পূর্ণাঙ্গ ব্যবসায়ী, এবং এটা সে লুকোচুরি করেন। তো সেই ভদ্রলোক যখন আসছে, এইটা তো অনেক কিছুই ধরতে পারে। আমি বলছি যে বিএনপি, তারেক রহমান যে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করছে, বা তুরস্ক বা চীনকে করিডোর দেওয়া, বা নানা রকম ড্রোন ফ্যাক্টরি তুরস্কের সাহায্যে, আমার কাছে মনে হচ্ছে আলগোর আমেরিকার যে চুক্তি হয়েছে, যে চুক্তি আমি বলি গোলামী চুক্তি, কিংবা বিএনপি এমপি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ভাষায় 1757 পলাশী ট্র্যাজেডির পরে রবার্ট ক্লাইভ আর মীর জাফরের চুক্তির মতো, যেটা ইউনুস করে গেছে মাত্র ভোটের 3 দিন আগে। তো সেই চুক্তি অনুযায়ী সরকার হয়তো সব কথা শুনছে না আমেরিকা,
সার্জিও গোর হয়তো শোনানোর জন্য আসছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের, এটা বোধহয় খুব সম্ভবত আমি ভুল না বললে, ফিলিপাইনের পতিত রাষ্ট্রপতি মার্কোসের স্ত্রী ইমেলদা অথবা ভিয়েতনামের, যাই হোক, বলেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র যার বন্ধু তারা শত্রু লাগে না। তো এখন বর্তমান সরকারও বুঝুক যে এইভাবে চুক্তি রেখে আমেরিকার সঙ্গে কিভাবে কি ডিল করবে। তবে এত ঘন ঘন মার্কিন যুক্তরাষ্ট্রের এত বড় বড় কর্মকর্তা আসা, এটা তো উদ্বেগের বিষয়, কারণ আমাদের মতো দেশে তাদের কি এমন আছে। তো তবে আমি একটা কথা বলি আপনার, সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যাই বলুক না কেন, বাংলাদেশের মাটি কিন্তু সাংঘাতিক একটা ট্রিপিক্যাল মাটি। বাংলাদেশের মানুষ অনেক সময় শোনে, সহ্য করে, থাকে, মনে হয় যেন সব ঘুমিয়ে আছে, কিন্তু হঠাৎ জেগে ওঠে। যেটা বাংলাদেশের মাটি কি খুব উর্বর নাকি? হতে পারে তাদের, অ্যাকচুয়ালি আমাদের গরিবের একটা প্রবাদটা দেওয়া ঠিক না, আমার মেয়ে শুনলে মাইন্ড করবে যে তুমি মহিলা নিয়ে বললা কেন। তো যাই হোক, আমি অনুমতি নিয়েই বলছি যে প্রবাদ আছে না যে গরিবের বউ হলে সবার ভাবি হয়। এখন বাংলাদেশের বঙ্গোপসাগর এবং সেন্ট মার্টিন, এবং আপনি মানেন আর না মানেন, আমি চাই আর না চাই, আমি বলি আর না বলি, এখন কিন্তু বাংলাদেশের মানুষের কাছে বলে না যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, বা ধর্মের কল বাতাসে নয়। একটা জিনিস খুব প্রস্ফুটিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই দাসখতের চুক্তির পর, যে শেখ হাসিনার বিরুদ্ধে যাই অভিযোগ থাক, বাট শি ইজ এ ন্যাশনালিস্ট, এবং সে যে তার বাবার মতোই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আপোষ করেনি, তার এইটা প্রমাণ। শেখ হাসিনা কিন্তু 22 সাল থেকে বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে আমি মার্কিন যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন দিয়ে দিলে আমার থাকা নিশ্চিত, আমাকে শুধু স্মরণ, আমাকে হত্যাও হতে পারে। তো এদিক দিয়ে শেখ হাসিনা বলবো আমি যে মানুষই বলছে, এটা আমরা না। আমি অনেক সাধারণ মানুষের কাছেও শুনি। আমার একটা সুবিধা কি রাশেদ ভাই, আপনারও আছে, আপনার এই সাংবাদিকতা, আইনজীবী, এই প্রফেশনের সুবিধা হচ্ছে সমাজের টপ টু বটম জীবনের খুব বিপদের সময় আসে আমাদের কাছে, বিশেষ করে আইনজীবীর কাছে। ফলে সমাজের সর্বস্তরের সঙ্গে আমার একটা সংযোগের সুবিধা হয়। তো সেখানে আমি দেখেছি ইভেন অনেক বিএনপি ভাবাপন্ন মানুষও বলে যে আর যাই হোক, শেখ হাসিনা ইজ এ ন্যাশনালিস্ট, সে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বা ডাউন করেনি। এবং এর আগে গত সম্ভবত 15-20 দিন আগে, এর আগে 3 জন বিশেষজ্ঞ আসছিলেন বাংলাদেশে। এটা নিয়ে আমরা অনেকেই কন্টেন্ট করেছি, আমি নিজেও কন্টেন্ট করেছিলাম। তার মধ্যে একজন বিশেষজ্ঞ ছিলেন যিনি দীর্ঘ 20 বছর সারা পৃথিবীতে যত মহামারী হয়েছে, মহামারীর বিষয়ে উনি বিশেষজ্ঞ, মানে মহামারীগুলো কখন ঘটে, কিভাবে ঘটে, তো এগুলো সব জানেন। হ্যাঁ, এবং স্পেশালিস্ট ইবোলা ভাইরাস, খুব কাছ থেকে 5 বছর উনি ওখানে থেকে দেখেছেন। আজকে সকালবেলা হঠাৎ করে আমি ইউরোপের, আমাদের এখানকার বিভিন্ন পত্রিকাতে দেখলাম যে 1300 ডেড অলরেডি অ্যাগেইন ইবোলা, সে আফ্রিকার সেই দেশগুলো। তাহলে এই পার্সন, তিনিও বাংলাদেশে গিয়েছিলেন জাস্ট 15-20 দিন আগে। উনি মহামারী বিশেষজ্ঞ গিয়েছেন। দ্বিতীয় আরেকজন গিয়েছিলেন যিনি তাও উনি বিশেষজ্ঞ, সেটা হচ্ছে যে পশু সম্পদ বা প্রাণী সম্পদ এবং খাদ্যের উপরে যে মহামারীটা হয় এইটার উপরে বিশেষজ্ঞ। এই দুইজনের কাজ কি ছিল বাংলাদেশে? কেন এগুলো ডিসক্লোজ করা হয়নি? ওনারা কোথায় গিয়েছিলেন, কার সাথে কথা বলেছেন? যখনই কোন, এটা আমার অভিজ্ঞতায় দেখেছি ভাই, যে কোনো সরকারের সময় যখনই ভিনদেশি এরকম বিশেষজ্ঞদের যা আশা এবং তাদের কর্মকাণ্ডকে আড়াল করা হয়, তখন এটা অটোমেটিক কোলাটেরাল ড্যামেজ হচ্ছে, মানুষ সন্দেহ করে। নাহলে বলবে না কেন? যদি আপনি যেটা বললেন যে তারা বিভিন্ন আপনার ন্যাচারাল ক্যালামিটি বা বিভিন্ন ডিজিজ বিশেষজ্ঞ, তো তারা এটা প্রকাশ্যই বলতো। এগুলো যতই ঢাক ঢাক গুড় করবে, তত মানুষের সন্দেহ বাড়বে। তো সরকারের উচিত যারাই আসবে বলে দেবে এই কাজে এসছে, ওই কাজে এসছে। যখনই, অথবা যদি না বলে, তখন মানুষ সন্দেহ করবে, মানুষ প্রশ্ন। আমি এই সুযোগে একটা কথা বলি আপনার, আমাদের দেশে এই কালচারটাই এখনো হয়নি। নিজের দল তো পারেই না কর্মীরা, জনগণ ভোটার হয়ে থাকে বিভিন্ন দলের, নাগরিক হয় না। নাগরিক আর ভোটারের মধ্যে কিন্তু পার্থক্য থাকে, বা দলীয় কর্মী আর দলবাজের মধ্যে পার্থক্য থাকে। আমাদের গণতন্ত্রের সংকট কেন? বারবার মুক্তিযুদ্ধের পর থেকে পাকিস্তানের মধ্যে গণতন্ত্র ছিলই না, সামরিকতন্ত্র ছিল, মোল্লা এবং সামরিকতন্ত্র। তো কারণটা হচ্ছে আমরা জনগণ প্রশ্ন করা ভুলে যাই, দলীয় কর্মী দলবাজ হয়ে যায়, দলীয় বুদ্ধিজীবীরা নিজেদের স্বার্থ রক্ষার জন্য নেতা নেত্রীকে প্রশ্ন করা বাদ দেয়, যার ফলে কারোই কোনো দায়বদ্ধতা থাকে না।
তো এই জন্যই মানুষ, আমি সবসময় বলি যে বাংলাদেশে যে শিক্ষিত জনগোষ্ঠী আছে বা যাই আছে, তরুণ সিনিয়র সহ, প্রশ্ন করা শিখতে হবে। আপনি ক্ষমতাকে যখন প্রশ্ন না করবেন, কারণ ক্ষমতার টাইপটাই এরকম, আপনি বাড়িতেও দেখবেন সবচেয়ে যে ক্ষমতাধর ব্যক্তি, সে বাবা হোক, বড় ভাই হোক, দুলাভাই হোক, যে ইনকাম করে, যার ইনকামে সংসার চলে, সে কিন্তু নিজেই একটা নিজেকে প্রতিষ্ঠান মনে করে। ফলে আপনি দেখবেন প্রশ্ন করার অভ্যাস বাসা থেকেই মানুষকে বন্ধ করে আমাদের বাংলাদেশে। মুরব্বী আছে, প্রশ্ন করুন, মুরব্বীরা ভুল হয়ে যাবে, হ্যাঁ থাকো, বেয়াদবি হয়ে যায়। তো আমাদের বাংলাদেশের জন্ম কিন্তু এই বেয়াদবি থেকেই, মানে সকল বেয়াদবি। 1948 সালের 30শে জানুয়ারি তদানীন্তন পাকিস্তানের রাষ্ট্রপিতা জিন্না যে উদ্ধত বক্তৃতা দিল, উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, কার্জন হলের ওই সময় 48 সালের 30শে জানুয়ারি, আপনি চিন্তা করেন জিন্নার কি অবস্থান। সেইখানে কিন্তু 4 তরুণ, আমরা তার নামও ইতিহাস মনে রাখিনি, নো নো বলে চিৎকার করেছে। এবং তারপর তো 52 ভাষা আন্দোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব 6 দফা দিয়ে, অর্থাৎ প্রশ্ন করতে করতে আমাদের জাতির জন্ম, আমরা অন্যের বিরুদ্ধেই বাংলাদেশের জন্ম। এবং আমি এই সুযোগে বলি, আমাকে অনেকে আজকে জিজ্ঞেস করছিল যে মামুন, জুলাই আগস্টের আন্দোলন যাই ঘটুক, মানুষ বিচ্ছিন্ন কেন, আর কোথাও প্রোগ্রামে জমছে না ওদের, টাকা পয়সা খরচ করে। ধরেন আবু সাইদের মৃত্যু দিবসে মুক্তিযোদ্ধা মন্ত্রী যাওয়ার পরও 3/4 চেয়ার ফাঁকা, খোদ রোকেয়া বিশ্ববিদ্যালয় যার ছাত্র ছিল। আমি বললাম 5 আগস্ট রাতে বেলা থেকে মানুষ, সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়েছে, যখন তারা দেখলো যে এই 5 আগস্টের কিছু অংশ মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশকে আক্রান্ত করল। আমি শুনেন, আমি একটা কথা অনেক বন্ধুদের বলি, এই বাংলাদেশে যেরকম অনেক ত্যাগী বামপন্থীরাও টিকতে পারেনি কেন, টিকতে মানে আমি বলছি রাজনীতিতে সাফল্য করতে পারেনি, ওই যে তাদের আতেলগিরি, ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করা, ধর্ম পরে। তা আমাদের দেশটা এমন একটা উদার মধ্যপন্থী, এখানে আপনি ধর্মকে বাদ দিয়েও রাজনীতি করতে পারবেন না। আবার মুক্তিযুদ্ধকে, এটা অনেকের কাছে অসুন্দর শুনলেও আমি বিশ্বাস করি, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশকে বাদ দিয়ে আপনি বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। আপনি হয়তো ক্ষমতার জোরে ক্ষমতায় থাকতে পারবেন, কিন্তু রাজনীতি স্থিতিশীল হবে। মানে আমি কেন আপনাকে এই প্রশ্নগুলো করলাম, তার কারণ হচ্ছে যে 3 জন বিশেষজ্ঞ, যেটাকে ধরেন আমরা ইউরোপ আমেরিকাতে ওই লোককে ইবোলা বিশেষজ্ঞ নামে চিনে সকলে। আপনার নিশ্চয়ই খেয়াল আছে 1991 সালের সেই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়, মার্চ মাসে বোধহয়, এপ্রিলের 29 তারিখ, সারা চট্টগ্রামে সেই সময় অনেক লোক মারা গিয়েছিল, কবরের লাশ কবরে পর্যন্ত দেওয়া যায় অনেক। সেই সময় কিন্তু আমেরিকান সোলজাররা উইদাউট এনি অনুমতিতে তারা তখন রিলিফ কার্যক্রম চালানোর জন্য ঢুকে গিয়েছিল ওই সময়। বর্তমানে গত 3 সপ্তাহ ধরে আমাদের পুরো পার্বত্য চট্টগ্রাম সিল করা, কোন টুরিস্ট যেতে পারবে না, কেউ আসতে পারবে না, বিভিন্ন কারণ দেখে এটা সিল করা হয়েছে। কিন্তু ওইখানে আমেরিকান সোলজার, 150 আমেরিকান সোলজার এবং বাংলাদেশি সোলজাররা সহ পাহাড়ে কিভাবে নিরাপত্তা দিবে এই ব্যাপারে আপনার হচ্ছে এই ট্রেনিং দিচ্ছে। এখন আপনি একটা জিনিস যদি একটু চিন্তা করেন, পাহাড় পর্বতের সবচেয়ে বেশি বুঝে হচ্ছে যে গুর্খা সেনাবাহিনী, গুর্খা রেজিমেন্ট, সেইটা আছে 2 জায়গায়, একটা আছে ভারতে গুর্খা রেজিমেন্ট, একটা আছে ব্রিটেনে গুর্খা রেজিমেন্ট, আর নাই পৃথিবীর কোথাও। পাহাড়, আমেরিকা যদি পাহাড় পর্বত বৃষ্টি বাদল এতই বুঝতো, তাহলে আফগানিস্তান থেকে এই চরম বিপত্তি পলায়ন হতো না। আমেরিকা তো কোনো যুদ্ধে জিতার অভিজ্ঞতা নেই। তাহলে এই জায়গাটায় ওনারা যে ট্রেনিং দিচ্ছেন সেটা ট্রেনিং দিচ্ছেন, এবং সেইখানেই এই ইবোলা বিশেষজ্ঞ গিয়েছিলেন। এখন আমার যেটা সন্দেহ যে এই ইবোলা বিশেষজ্ঞ আসলে কি কারণে গিয়েছে, কি ওখানেই কি কোনো মহামারী ছড়ায়া দিয়া পরে যেহেতু করিডোর কোনোভাবে পাচ্ছেন না, যে এখানে মহামারী হয়ে গেছে ইবোলার মতো, আমেরিকাই জানে এটা কিভাবে রক্ষা করতে হয়, সেই কাজ করেই করিডোর। মার্কিন যুক্তরাষ্ট্র তো কোনো মহৎ উদ্দেশ্যে আসে না, এবং আপনি বোঝেন না, এটা কমন সেন্স, এর জন্য রকেট সায়েন্টিস্ট হতে হয় না, যে 12ই ফেব্রুয়ারি ভোট হচ্ছে, ভোটের পরেই যা নতুন সরকার আসবে যেই আসুক, সেইখানে 9ই ফেব্রুয়ারি কেন ডক্টর ইউনূসকে দিয়ে চুক্তি করালো, এবং ইউনূসকে তারা প্ল্যান কি করেছিল এইভাবে। ইউনূসকে কিন্তু 85-86 সাল থেকে আমেরিকা নার্সিং করেছে নানা কারণে। কাজেই আপনার এই চুক্তিটা করেছে যাতে বিএনপি কে প্রথমেই আগে ডানা ছেটে দেওয়া। ধরেন মুখে যাই বলেন, যতই গণতান্ত্রিক বলেন, বিএনপির পক্ষে তো আমেরিকার সঙ্গে এখন চুক্তি রিভিউ করতে গেলে যে ব্যাপক জনগণকে ঐক্য করতে হবে,
সেটা তো তারা করছে না। তারা একটা জনগণের বড় অংশকে নিষিদ্ধ রেখে দিয়েছে। আজকে ঐক্যবদ্ধভাবে না হলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ষড়যন্ত্র চক্রান্ত আপনি মোকাবেলা করতে পারবেন, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটা চায়। যে কারণেই দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্র সো কল্ড গণতন্ত্রের নামে, আপনি এই যে আরব বসন্ত, আরব স্প্রিং, আচ্ছা বলেন তো সৌদি আরবে মার্কিন যুক্তরাষ্ট্র কোন গণতন্ত্রের সবক দেয়? যে সৌদি আরবে ফ্যাসিজম চলছে বছরের পর বছর ধরে, তা তো ওইখানে সে গণতন্ত্রের সবক দেয় না। ওইখানে তো বাইডেন ডেমোক্রেসি কনফারেন্স করে না, যেখানে গণতন্ত্র এক ফোঁটা নাই। কারণ সৌদি আরব তার মিত্র, মানে আনকোশ্চেনেবল মিত্র। সৌদি আরব করে না, পাকিস্তানও গণতন্ত্রের সবক দেয় না, তারা আমাদের দিক দেয়। এবং আমেরিকা নষ্টটা কি করেছে দেখেন, আমি কারো পক্ষে বলছি না। লিবিয়াতে গাদ্দাফি যাই স্বৈরাচার থাকুক, গাদ্দাফি তো একটা লিবিয়াকে এক রেখেছিল। ওই গাদ্দাফি, এবং ওইখানে কিন্তু কোনো ক্ষুধা ছিল না। হয়তো বাক স্বাধীনতা কট্টর ছিল না ছিল প্রশ্নের ব্যাপার, কিন্তু কোন ক্ষুধা ছিল না, দারিদ্র ছিল না। কিন্তু সেই লিবিয়াকে সে তছনছ করে দিয়ে, এখন তো লিবিয়া বোধহয় 2-3টা, একটা কোন ওয়ারলর্ড চালায়, আরেকটা কি চালায়, ইরাক তাই, সিরিয়া তাই। মার্কিন যুক্তরাষ্ট্রের তো কোথাও জিতার অভিজ্ঞতা নেই। ভিয়েতনামে অস্বাভাবিক পরাজয়, ইরানে পারলো না, প্রত্যেকদিন বলছে সব উড়িয়ে দিয়েছে, পারছে না কিছুই। আপোষ করানোর জন্য তার, আমি তো বলবো চাকর রাষ্ট্র, মানে অনুগত রাষ্ট্র পাকিস্তানকে দিয়ে সে এগুলো করানো। আর আমেরিকা কি জিনিস এটা তো ইমরান খান বুঝেছে। পাকিস্তানে আমাদের মুক্তিযুদ্ধের জন্য এখনো ক্ষমা চাইনি, এই জন্য পাকিস্তানে আমার কোনদিন আগ্রহ নেই। কিন্তু ফ্যাক্ট রিমেইন যে পাকিস্তান তো ভৌগোলিক অংশে, মানে ভৌগোলিক পৃথিবীতে জায়গা আছে। সেই ইমরান খান আমেরিকার কথা শোনেনি দেখি তো তার নির্মম পরিণতি। তো সুতরাং আমেরিকার ব্যাপারে বিএনপি কে সজাগ থাকতে হবে। তারা থাকবে নাকি তারা এর মধ্যে ঢুকে যাবে, সময় গেলে বোঝা যাবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষি করতে গেলে যে ঐক্যবদ্ধ বাংলাদেশ দরকার, বিএনপি সেই পথে হাঁটছে না। আসলে দেখেন, এই যে আমি যেটা বললাম যে ওই ইবোলা বিশেষজ্ঞ ইয়েতে গিয়েছিল, সেটার ভিডিও আমাকে দেওয়া হয়েছে, বা ওখান থেকে লাইভ দেখা হয়েছিল। নানা ধরনের এগুলো করে, যেই ব্যক্তি দিয়েছে সে আমাকে মনে করলো যে ভাই ভিডিওটা আপনি কখনো কোথাও দেখাবেন না, প্রমিস করেন, কারণ তাহলে আমার লাইফ শেষ, আমার পরিবারে চলে যাবে। আমি এই জন্য ওনাকে ওয়াদা করেছিলাম যে আমি কখনো দেখাবো না। ভালো করেছেন। এখন আপনি দেখেন, তাহলে আপনার তো তথ্যগুলো পেতে হবে যেভাবেই। হ্যাঁ, ওখানে গেল ইবোলা বিশেষজ্ঞ। আপনি একটু জাস্ট ডট গুলো যদি সাগর নিয়ে তো আমেরিকার দীর্ঘদিনের খেলা। হ্যাঁ, আপনি যে ডট গুলো মিলান, যে শেখ হাসিনা 23-এ বলেছিল যে সাদা চামড়াধারীরা করতে চাই, আমি সেখানে আপত্তি না করলে আমার কোনো ইলেকশন নিয়ে ঝামেলা নেই। এবং দেখেন, সেই ইবোলা বিশেষজ্ঞ আমার দেশ থেকে ঘুরে গেল। এখন শুনতেছি 1300 মারা গেছে ইবোলা, তো আবার আফ্রিকাতে, ইবোলার প্রাদুর্ভাব আফ্রিকাতে, বাংলাদেশে আসে কিনা আমি জানি না। এরপরে আপনার যিনি যে প্রাণী সম্পদ এবং খাদ্য শস্যের উপরে বিশেষজ্ঞ, তিনি ঘুরে গেলেন। তিনি ঘুরে যাওয়ার পরে গত 3 দিন আগে জাতিসংঘ বলেছে 1,81,00,000 লোক চরম খাদ্য সংকটে পড়বে বাংলাদেশে। ইউরিয়া সারের দাম 50% বেড়ে গেছে। ইউনুস গভর্নমেন্ট এর আগে চুক্তি করে গেছে যে ডাম্পিং সেন্টার হবে আমাদের এখানে, মানে যেই খাদ্য পৃথিবীর কোনো দেশ নেয় না সেগুলো চুক্তি তো খুবই মানে নতজানু চুক্তি। তাহলে এই বিশেষজ্ঞরা আসার পরে যা যা ঘটছে এখন, এগুলিকে আমরা মিলাবো না যে তারাই এসে ঘটাচ্ছে আমাদের ভিতরে? এবং এটা খুবই সতর্কতার সঙ্গে উচিত গভর্নমেন্টের কাজ করা। এখন কি করবে না করবে তো আমরা সন্দিহান। মাওনা, আমার লাস্ট কোশ্চেন বলতে পারেন, এরপরে যদি কোনো কমেন্টস এর যদি কোনো কোশ্চেন থাকে সেটাও তো নিব। আমার লাস্ট কোশ্চেন হচ্ছে যে রাষ্ট্রপতি তো চলে গেলেন, আপনি বলছিলেন যে সেনাপ্রধান বুক দিয়ে আগলে রেখেছিলেন রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি তো নরমালি কাগজে কলমে 3 বাহিনীর প্রধান, সেনা, নৌ এবং বিমান, 3 বাহিনীর প্রধান। আমাদের সেনাপ্রধান যেদিন টার্কি যায় সেদিন সারা রাত উনি মিটিং করেছেন, বিভিন্ন বাহিনী প্রধান, এবং তারেক জিয়া সম্ভবত ছিলেন। এরপরে রাষ্ট্রপতির পদত্যাগ করানো হলো। এবার কি সেনাপ্রধান, কারণ সেনাপ্রধান তো একবার বলে যে আওয়ামী লীগের আত্মীয়, আবার আওয়ামী লীগ আমলে উনি আসছেন, এবার কি ওনার উপরে চলবে নাকি উনি বেঁচে যাবেন? কি মনে হয়? এইটা বলা খুব মুশকিল। এটা বিএনপির একদম সেন্ট্রাল
নেতা যারা, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার চিন্তা ভাবনা কি। কিন্তু ওয়াকারুজ্জামানের তো ওই সিনেমার মতো মনে হয়, যে বিখ্যাত একটা ছবি ছিল শাবানা নায়িকার সঙ্গে বোধহয় ফারুক আলমগীরকে, যে সখী তুমি কার। তো শেখ হাসিনার আত্মীয় হলেও ওয়াকারুজ্জামান, আমি কোনো মূল্যায়ন করছি না সঠিক না বেঠিক, কিন্তু ফ্যাক্ট রিমেইন্স যে আন্দোলন যাই হোক, 3রা আগস্টে সেনাবাহিনীর ওই সিদ্ধান্ত তো আন্দোলনকে এগিয়ে নিয়েছিল যে আমরা জনগণের বিরুদ্ধে গুলি করব না, এবং 5 তারিখে তো সেনাবাহিনী সমস্ত ঢাকার ঢোকার পয়েন্টগুলোতে ব্যারিকেড সরিয়ে দিয়েছে। তো সেদিক দিয়ে তো এই আন্দোলন বা যার পরবর্তী ফলশ্রুতি নির্বাচনে এবং নির্বাচনের ব্যাপারও তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান খুব দৃঢ় রোল নিয়েছিল যে 18 মাসের মধ্যে আমরা নির্বাচন দেখতে চাই। ইউনূস সাহেব যে বলছিল 5 বছর থাকবো, 10 বছর থাকবো, বা তার কিছু অনুগত লোক নানা রকম কথা বলছিল। তো সেই হিসাবে আমি জানি না সেনাপ্রধানের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক কেমন, এটা সময় বলে দেবে। তবে আমি কারণ দেখি না ওনাকে সরানোর, আনলেস ভিতরে যদি কিছু না থাকে। মামুন ভাই, একটা কমেন্টস উনি জানতে চাচ্ছেন যে শেখ হাসিনা বলেছেন যে উনি ডিসেম্বরের ভেতরেই ফিরবেন, এবং যদি উনি ফিরেন ডিসেম্বরের ভেতরে তখন তো লাখো লাখো লোক হবে এই অবস্থা। ওই সময় কি সেনাবাহিনী কি গুলি চালাবেন, নাকি সেনাবাহিনী সেই 3রা আগস্টের মতোই বলবেন যে আমরা জনগণের উপর গুলি চালাবো না? এইটা তো খুব প্রেডিক্ট করা মুশকিল। তবে আমি একজন নাগরিক হিসাবে, গণতন্ত্রে বিশ্বাসী একজন মানুষ হিসাবে, আমার কাছে রয়টারে শেখ হাসিনার দীর্ঘ সাক্ষাৎকারটা আমি পড়েছি, রয়টারে অনলাইন। উনি এখানে কিন্তু একটা খুব তাৎপর্যপূর্ণ কথা বলেছে। এটাই একজন রাজনৈতিক নেতার কাছ থেকে আমরা আশা করি, যে দলেরই হোক। উনি বলেছেন আমার বিচার হতে থাক বা আমার যাই কিছু হোক, আওয়ামী লীগ কাজ করবে, আওয়ামী লীগ নির্বাচন করবে। এই যে একটা ত্যাগের মানসিকতা, যে আমার উপর দিয়ে যাই হোক আওয়ামী লীগ কাজ করবে। শোনেন রাশেদ ভাই, আমাকে এই জন্য অনেকে অনেক রকম মাইন্ড করে, অনেকে রাগ করে, আমি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলি। আওয়ামী লীগ আমলের জন্য অনেকে আওয়ামী লীগেরও আমাকে রাগ করতো। আমি পরিষ্কার বলি, আওয়ামী লীগ এবং বিএনপি 1979 সাল থেকে, অর্থাৎ জিয়াউর রহমান প্রতিষ্ঠা করার পর থেকে আজ পর্যন্ত যতগুলো বৈধ ভোট হয়েছে মোটামুটি বাংলাদেশের স্টাইলে, সেখানে 2টি রাজনৈতিক দল 75% ভোটারকে প্রতিনিধিত্ব করে। কোনোবার আওয়ামী লীগ 45%, বিএনপি 30%, কোনোবার বিএনপি 38%, আওয়ামী লীগ 37%। এমনকি 79 সাল বঙ্গবন্ধুবিহীন আওয়ামী লীগ, শেখ হাসিনাও তখন দেশে ফেরেননি, প্রয়াত আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আওয়ামী লীগ, মালিক উকিল কামাল সাহেব সহ ডক্টর, সেখানে আওয়ামী লীগ সেকেন্ড হয়তো হয়েছিল 79 নির্বাচনে, 39টা আসন পেয়েছিল, কিন্তু ভোটে কিন্তু সেকেন্ড। বরং 2008-এ বিএনপি রেজাল্টের চেয়ে আওয়ামী লীগের 79 সালের রেজাল্ট ভালো ছিল। 2008-এ বিএনপি 29টা পেয়েছিল, কিন্তু বিএনপি সেকেন্ড ভোট পেয়েছিল। নানা সময় তো নানা চেষ্টা করেছে, তৃতীয় শক্তি করব, হ্যান করব, ত্যান করব। আমিও মনে করি গণতন্ত্রের 3-4টা কাছাকাছি শক্তি লাগে, তাহলে সরকারগুলো স্বৈরাচার হয় না। কিন্তু বাস্তবতা হচ্ছে তৃতীয় শক্তি হওয়ার বদলে প্রত্যেকে আওয়ামী লীগ বা বিএনপির পেটে ঢুকে যায়। এটা অনেক বড় বড় দলের ক্ষেত্রে আমরা দেখেছি। মেনন ভাই, ইনু ভাইরা পারলো না, এখনকার গুলো তো বাদই দিলাম, জামাতের পেটের মধ্যে ঢুকেছে, বা কেউ কেউ বিএনপি। তো সেই হিসাবে এই 2 দলের যে কোনো দলকে বাদ দিয়ে আপনি স্থিতিশীল গণতন্ত্র করতে পারবেন না। এটা যত কঠিন শোনাক, এটাই বাস্তবতা। ধন্যবাদ মামুন ভাই। আরেকজন ভাই উনি লিখলেন এখানে যে শেখ হাসিনা যদি দেশে ফিরে আসে, তাহলে অনেকে বলছে যে এয়ারপোর্ট থেকে নিয়েই ফাঁসি কার্যকর করা হবে, সরোয়ার্দী উদ্যানে ফাঁসি কার্যকর করা হবে। এটা সম্ভব কিনা আসলে? না, তাহলে তো বাংলাদেশের ওই যে শেখ হাসিনার উনি যদি প্লেনে আসতে চায়, তো প্লেন আমাদের আকাশসীমে ঢুকার সময় দেখা যাবে তাজুল সহ ওরা দড়ি নিয়ে ওখানে ঝুলাবে। এটা হাস্যকর যুক্তি। বাংলাদেশ আফগানিস্তান হয়নি, আমরা হতে দেব না। বাংলাদেশ অসভ্য না এত কিছুর পর। উনি আসবেন, সারেন্ডার করবে নিশ্চয়ই। উনি কোর্টে দরখাস্ত দেবে, আপিল করবে, রিট করতে পারে। যখন যে অপরাধ হয়েছিল, কথার কথা, ওই সময় এই আইনে এই অপরাধের বিচার এই মানবতা বিরোধী ট্রাইব্যুনালের এখতিয়ার ছিল না, এই প্রশ্ন আছে। আপনি শেখ হাসিনা কেন, যে কোনো ব্যক্তি ইভেন হাইকোর্টে তার প্রতিনিধিদের রিট করতে পারেন শেখ হাসিনা যে আমি দেশে ফিরবো, 3 দিন সময় দিতে হবে বা 7 দিন।
আমি গুছিয়ে নিয়ে সারেন্ডার করব, এবং এটা হবে না কেন? কারণ কোন রায় তো চূড়ান্ত না, সেই রায়ের বিরুদ্ধে আপিল হবে। এবং শেখ হাসিনা তো যে কোনো মানুষই আসতে পারে, আর শেখ হাসিনা তো অজ্ঞ ব্যক্তি নন। বৈধভাবে বহুবার তিনি প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, বঙ্গবন্ধু কন্যা, অভিজ্ঞ মানুষ। তিনি তো জেনে বুঝেই আসবেন। কাজেই আমার কাছে মনে হয় এগুলো যারা বলে তারা হাস্যকর কথা বলে। বরং শেখ হাসিনা তো সহজ করে দিল বিএনপি সরকারকে। বিএনপিরা তো ইউনূসের মতো এসেও চেয়েছিল শেখ হাসিনাকে রিটার্ন। তো শেখ হাসিনা তো নিজেই আসছেন। কাজেই এটা তো বিএনপির জন্য ভালো হলো। শেখ হাসিনা মোকাবেলা করবেন রাজনৈতিকভাবে, আইনগতভাবে। এটা শেখ হাসিনা যারা আইনজীবী হবেন তারা আরো ভালো বলতে পারবেন, এবং আইনের শাসন। এবং আমি একটা কথা বলি, শেখ হাসিনা আসলে সবচেয়ে যে প্রতিষ্ঠানটা পরীক্ষা দিতে হবে, যে প্রতিষ্ঠানে আমি দিনের 12-13 ঘন্টা থাকি, দেশের সর্বোচ্চ আদালতকে পরীক্ষা দিতে হবে, যেটা অতীতের ন্যায় সরকারকে খুশি করার জন্য বিচার করবে নাকি সংবিধান অনুযায়ী ন্যায় বিচার করবে। এই পরীক্ষা আমাদের বিচার বিভাগকে দিতে হবে, এবং আমি এই বিচার বিভাগের পরীক্ষা দেখতে চাই। মান ভাই, আপনাকে ছেড়ে দিচ্ছি। লাস্ট একটা প্রশ্ন নেই, কারণ ওই ভাই অনেকবার প্রশ্নটা করছেন এবং উনি আপনাকে সালামও দিয়েছেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। উনি বলতে চাচ্ছেন যে ডাক্তার ইউনূস এই মুহূর্তে বাংলাদেশে, এর ভিতরে আমেরিকার এত ডিপ্লোম্যাট, কূটনীতিক, বিশেষজ্ঞরা বাংলাদেশে আসছেন। এখন কি ডাক্তার ইউনূস কি পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, নাকি করিডোর দিয়ে দেওয়া হচ্ছে? কোনটা আসলে হতে যাচ্ছে? উনি বলছেন যে আমি জানি না কি ঘটবে। আমি তো আর আপনার কি বলে হাত দেখার লোক না। বাট আমার ছোটখাটো রাজনৈতিক ব্যক্তিগত অভিজ্ঞতায় বা পড়াশোনা যতটুকু আছে, বাস্তবতায় আমেরিকা যাকে একবার ফেলে দেয় তাকে নিয়ে আর খেলে না। আমেরিকা ইউনূসের যোগ্যতা বুঝে গেছিল 18 মাসে, যে কারণে আমেরিকা নির্বাচন অ্যালাউ করেছে। আমেরিকার ইউনূসকে নিয়ে নাই। আমেরিকা থাকবে এই গভর্নমেন্টকেই বা অন্যান্যদেরকে কিভাবে ম্যানেজ করে, তার স্বার্থ। আমেরিকার সামনে তার স্বার্থ বড়, এখানে ইউনূসও বড় না, করিমও বড় না। ওই সুযোগ আমার নাই। আর আমার তারেক রহমানের প্রতি এইটুকু আস্থা আছে, উনি ওনার দলের নেতা সালাউদ্দিন সাহেব তো পার্লামেন্টে বলেছে যে ইউনূস সাহেবের কাছ থেকে ভোট নেওয়ার জন্য যা যা দাবি করেছিল আমরা সব মেনে নিয়েছি। হ্যাঁ, এটা এবং সংসদে, এবং সালাউদ্দিন আহমেদ তো তারেক জিয়ার বৈধ প্রতিনিধি, পার্লামেন্টের কথা বলে প্রধানমন্ত্রী। তো সুতরাং তারেক জিয়া নিশ্চয়ই চাইবে না যে আরেকবার ইউনূসের হাতে বন্দী হতে, আমার বিশ্বাস। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, যারা এতক্ষণ আমাদেরকে দেখছিলেন, দর্শক শ্রোতা মন্ডলী, আপনার অনেক কোশ্চেন আমি পুরোপুরি নিতে পারিনি, কারণ আজকে প্রথম এসেছেন ভাই আমাদের এখানে। তো আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে যে কোনো একটা নির্দিষ্ট দিনে ওনাকে আনার জন্য। আসলে উনিও সময় বের করে আমাদেরকে দিচ্ছেন, দেশের প্রয়োজনে কাজ করছেন। ওনার সামনে আমি যতগুলো ওনার টক শো দেখেছি, অন্য কোনো অতিথি, অন্য কোনো দেশের অতিথি এসে আমার দেশকে ছোট করার দুঃসাহস দেখাতে পারেননি মাউন ভাইয়ের কাছে, যে জন্য আমার খুব ভালো লাগে ওনাকে। আমি ওনাকে ধন্যবাদ রাশেদ ভাই, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনি যখনই মনে করবেন, বিশেষ করে দর্শক বন্ধুদের যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমি স্বচ্ছন্দ বোধ করি। এবং আপনার অগণিত দর্শকদের এবং আপনার মধ্যে যে, আমি সামনাসামনি বলি, আপনার প্রোগ্রামগুলোতে যে ইনোভেটিভ আইডিয়া থাকে, তথ্য সমৃদ্ধ, এইটার বাংলাদেশে বড় আমরা অভাব মনে করি। আপনি আপনার কর্মসূচি চালিয়ে যাবেন এই প্রত্যাশা। আমি আসলে মামুন ভাই, আমি যখন আমার কোনো গেস্ট আসে তখন আমি আমার নিজ থেকে প্রশ্নগুলো করি, কারণ আমি কোন দলের কোন সদস্য পদ আমার নেই, আমি আম জনতা একরকম। না না, আপনি আমাদের অনেক রকম প্রশ্ন জানেন। আপনার যে সাংবাদিকতার সুলভ যে প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যখনই ডাকবেন, আল্লাহ